মূলত কোন কোন বিষয়ে আজকে নজর থাকবে সেটা একেবারে এক এক করে আপনাদের সামনে রাখবো। আজকে যখন বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, নিঃসন্দেহে নজর থাকবে যে আয়কর ফাঁকির যে প্রবণতা সেইটা কম করা যাবে কিনা এবং জিনিসপত্রের দাম কমবে কিনা। নির্মলা সীতারামন যখন 11টায় বাজেট বক্তৃতা পেশ করবেন, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কোনো পদক্ষেপ নেওয়া হবে কিনা, শুল্ক কমিয়ে জীবনদায়ী ওষুধ সেটা সস্তা করা হবে কিনা। নজর থাকবে রাজ্যের ক্ষেত্রে প্রকল্প বাড়াচ্ছেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। জীবন বীমা এবং চিকিৎসা বীমায় অর্থাৎ মেডিক্লেমের ক্ষেত্রে সেক্ষেত্রে কতটা সুরাহা পাওয়া যাচ্ছে। ক্যাবিনেট বৈঠকে শিলমোহরের পর কিছুক্ষণের মধ্যেই বাজেট পেশ হতে চলেছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে বাজেটকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। বাজেট পেশের আগে সংসদ ভবনে আনা হয় বাজেটের কপি। সকাল 11টা, কিছুটা সময় বাকি আছে, তার মধ্যে বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবং প্রশ্ন যেখানে থাকছে, আচ্ছা বিষয়টা হচ্ছে কিছু কিছু বিষয় এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। আমি এই পর্বে একবারও দেবাশিসদার কাছে আসার সুযোগ পাইনি। দেবাশিসদা, খেয়াল রাখতে হবে, আমি শুরু করেছিলাম যখন, যে রাজনীতি বিবর্জিত অর্থনীতি হতে পারে না। খেয়াল রাখতে হবে যে এই সপ্তাহেই দিল্লিতে ভোট রয়েছে, সেখানে ভোটের দিকে তাকিয়ে ভোটমুখী বাজেট হবে কিনা। মধুবনী শাড়ি পরেছিলেন, প্রিন্টেড শাড়ি, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অক্টোবর নভেম্বর বছরের শেষের দিকে বিহারেও ভোট রয়েছে, কতটা ইঙ্গিতবাহী মনে হচ্ছে দেবাশিসদা? না, গত বাজেটে যে দুটো শক্তিকে ভর করে বর্তমান কেন্দ্রে মাইনরিটি গভর্নমেন্ট চলছে, গত বাজেটে স্পষ্টভাবে অন্ধ্র এবং বিহারের যে একটা অ্যালোকেশন অফ ফান্ড হলো, স্পেশাল অ্যালোকেশন অফ ফান্ড হলো, তাতে রাজনীতি এবং অর্থনীতি মিলেমিশে একাকার হয়েছে। সেটা এখানেও কিছু হতে পারে কিনা সেগুলো একেবারেই পলিটিক্যাল জায়গা থেকে, কিন্তু মূল যেটা কনসার্নের জায়গা, এবং সেই কনসার্নের জায়গায় ভারতবাসী হিসেবে চাইবো সমাধান আসুক, কিন্তু এই বিশ্বাস আছে কখনোই সেই জায়গায় সমাধান আসতে পারবে না এই বাজেটের মাধ্যমে। তার কারণ এই বাজেটের পেছনে 10 বছরের বাজেট, 9 বছরের বাজেট রয়েছে এবং তার একটা প্র্যাকটিস রয়েছে। মূল কথা যেটা হচ্ছে যে স্পষ্টভাবে যদি আমরা লক্ষ্য করি খরচের জায়গায়, আমি যে জায়গাটা আগে একটা উত্তর করি, সরকারটার আয়টা বাড়াবে কোথায়, বারবার কথা হচ্ছে না কর। আমি একটু দেখিয়ে দিই, বিভিন্ন সময় যখন পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, অষ্টমবার পেশ করতে চলেছেন। শাড়িগুলো খেয়াল করবেন, 2019 থেকে শুরু করে 2025-এ একবার মাত্র ইন্টারিম বাজেট এবং বাকি 7টা একেবারে পূর্ণাঙ্গ বাজেট পেশ করছেন। হ্যাঁ দেবাশিসদা। না, আমি একেবারে এই শাড়ির ধরনের সাথে বাজেটের সম্পর্ক নিয়ে বলবার মতন এক্সপার্টিস আমার নেই। মধুবনী প্রিন্টের শাড়ি পরছেন অনেকে, এর সঙ্গে বিহার ইলেকশনকে জুড়ে দিচ্ছেন। আমি বলছি একজন অ্যানালিস্ট হিসেবে এটাকে কতটা আপনি গুরুত্ব দিচ্ছেন? না, এটাকে একেবারেই গুরুত্ব দেবো না। সেটা রাজনীতির চমক হতে পারে, আমার কাছে তো চমকটা গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে ভারতবর্ষের বেকারি সমস্যা। আমার কাছে এই শাড়ির রংটা গুরুত্বপূর্ণ না, আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে সাধারণ মানুষের জিনিসের দামটা বিদ্যুৎ গতিতে বাড়ছে। আমার কাছে শাড়ির রং এবং নির্দিষ্ট কি শাড়ি নির্বাচন কি একেবারে গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ গত 10 বছরে ধারাবাহিকভাবে স্বাস্থ্যক্ষেত্রে, শিক্ষাক্ষেত্রে সরকার তার খরচ কমিয়ে আনছে। আমার কাছে উনি প্রত্যেক বছর বাজেটে কি স্টান্স নিয়ে কীভাবে অ্যাপিয়ার করেন একেবারেই গুরুত্বপূর্ণ না। আমার কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে 10টা বছর ধরে চলা একটা অর্থনীতি যেখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ফল করছে, দেশের বিনিয়োগ নিচের দিকে যাচ্ছে, আমার এক্সপোর্ট ইম্পোর্ট বিপরীত অভিমুখে যাচ্ছে, বাজারের চাহিদা নেই, চাহিদার মন্দা, কিন্তু দাম বাড়ছে কেন? বেশ, একাধিক গুরুত্বপূর্ণ দিকের কথা দেবাশিসদা তুলে ধরছেন। এখন সেই গুরুত্বপূর্ণ দিকগুলো আজ কিছু সময়ের মধ্যে যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করবেন সেগুলো ছুঁয়ে যাবেন কিনা। একটা ছোট্ট বিরতি নেব, বিরতিতে যেতে যেতে যারা বিশিষ্টরা যারা রয়েছেন তারা কি বলছেন তাদের প্রত্যাশাও আপনাদের সামনে রাখবো এবং আপনাদের মনে করিয়ে দেবো বিরতির পর যখন ফিরবো, যখন কেন্দ্রীয় অর্থমন্ত্রী বাজেট পেশ করা শুরু করবেন, বাজেট বক্তৃতা পড়া শুরু করবেন, পুরোটা বাংলায় আপনাদের জন্য তুলে ধরার চেষ্টা করব আমরা। ফিরছি। সিনেমার টিকিটের দাম কমুক, কিন্তু যেটা দৈনন্দিন সামগ্রী তার দাম কমুক, সাধারণ মানুষই যদি ভালোভাবে বাঁচতে পারে, দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। মিডল ক্লাস, লোয়ার মিডল ক্লাস শুড স্টে ওয়েল। একটা দুর্দান্ত বাজেট এক্সপেক্ট করছি। এখন মূল প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষের বাজেট, জনমুখী বাজেট আজকে কতটা হতে পারে, এবং সবথেকে বড় প্রশ্ন হচ্ছে যে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা বাড়াবেন কিনা কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেদিকে কতটা দিশা দেখা যেতে পারে। এইবার একটা পরিসংখ্যান আপনাদের সামনে রেখেছি, যেটা 2020 থেকে 2021 থেকে 2025-26 পর্যন্ত বাজেট ঘাটতির। 2021-এ 9.20%, 21-22-এ 6.8, 22-23-এ 6.4, 23-24-এ 5.8, 24-25-এ 4.9 এবং 25-26-এ 4.5%-এরও নিচে থাকতে পারে, এই একটা অনুমান করা হচ্ছে।
আজকে বাজেটে নিঃসন্দেহে যখন পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী, সেখানে কি ইঙ্গিত থাকবে? আমি এখানে অনির্বাণদার কাছে শুরুতেই আসতে চাইব। মূল প্রশ্ন হচ্ছে সাধারণ মানুষ, নিম্ন মধ্যবিত্ত মানুষ যেটা জানতে চায় অনির্বাণদা, সেটা হচ্ছে আয়কর ছাড়ের ঊর্ধ্বসীমা কতটা পাওয়া যাবে, মূল্যবৃদ্ধি, মুদ্রাস্ফীতি থেকে কতটা নিষ্কৃতি আজকের বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী দিতে পারবেন? না দেখো, বাজেটের যে আগে এক্সাইটমেন্টটা ছিল যে জিনিসপত্রের কিছু দাম, তোমরাও গ্রাফিক্সে দেখাতে একদিকে জিনিসের দাম কমছে বাড়ছে, সেই জিনিসগুলো এখন আর সম্ভাবনা কমে গেছে। তার কারণ হচ্ছে এখন সব কিছুর উপরে জিএসটি চলে এসছে এবং জিএসটি কাউন্সিল ওই আলাদা মিটিং করে, তাতে তার রেট ঘোষণা হয় এবং জিএসটির দাম মানে জিএসটির দ্বারা দাম ওঠানামা করে। তো বাজেটে যদি আমরা বলি যে আজকে মূল্যবৃদ্ধি কমে যাবে বা তার কিছু ঘোষণা থাকবে, সেরকম কিছু থাকবে না। আরেকটা জিনিস আমি বলছি যে অর্থনীতির আজকের যে স্টেট অফ অ্যাফেয়ার্স আছে, তুমি যেটা বলছিলে ফিসকাল ডেফিসিট গত বছরে 4.9% একটা লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছিল, কিন্তু সেটাও যে অ্যাচিভ করা হবে সেটার কোনো নিশ্চয়তা নেই। অর্থনীতির যে চালিকা শক্তি শুভ্র, সেই চালিকা শক্তিগুলো কিন্তু আমরা যেগুলো বলি সেগুলো হচ্ছে একটা যে বাজারের কেনাকাটা, আরেকটা হচ্ছে প্রাইভেট ইনভেস্টমেন্ট মানে যারা শিল্পপতিরা বিনিয়োগ করে সেটা, আরেকটা হচ্ছে এক্সপোর্ট, এবং লাস্ট হচ্ছে যে পাবলিক এক্সপেন্ডিচার বা সরকারি এক্সপেন্ডিচার। সরকারি এক্সপেন্ডিচার ছাড়া বাকি যে তিনটে ইন্ডিকেটর সেইগুলো কিন্তু নিচের দিকে নেমেছে। যেরকম মানে আমি বলবো প্রাইভেট ইনভেস্টমেন্ট কমেছে, আরেকটা হচ্ছে সরকারের মানে সাধারণভাবে যেটা আমরা দেখি বাজারের কেনাকাটা সেটা কমছে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা জিনিস এক্সপোর্ট কমছে। সরকারের কাছে আজকে চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে সাধারণ মানুষকে এই অবস্থা থেকে একটুখানি রিলিফ দেওয়া, এবং সেটার জন্য একমাত্র পথ হচ্ছে মূল্য বৃদ্ধির জন্য সরকারের কি প্রচেষ্টা আছে। দেখো আরবিআই এর যে আমরা মনিটারি পলিসি দেখি, সেখানে আমরা দেখেছি রেট কাট করার কোনো একটা যে মানে আগামী 3 মাস 6 মাসেও যে রেট কাট হবে সেটা আমরা কোনো নিশ্চয়তা দেখছি না। এবং সেই রেট কাটটা যদি না হয় তাহলে প্রাইভেট ইনভেস্টার্স যারা আছেন, শিল্পপতিরা কী চান, তারা চান তাদের পুঁজির সুরক্ষা এবং তাদের লাভ যাতে হয়, এটা ছাড়া তাদের আর কোনো কিছু মানে চাওয়া পাওয়া নেই। এই পুঁজির সুরক্ষা এবং এই মুনাফার জন্য তাদের কম দামে যদি মানে কম রেট অফ ইন্টারেস্টে যদি ঋণ না পান, তারা ইনভেস্টমেন্ট করতে রাজি হবেন। এবং তার সঙ্গে সঙ্গে বাজারে যেহেতু ডিমান্ডটা নেই, এবং এটার থেকে মানে সাধারণ মধ্যবিত্তকে সুরাহা দেওয়ার জন্য এই সরকারের যেটা প্রচেষ্টা হচ্ছে সাধারণ মানুষের হাতে টাকা দেওয়া, এবং এটার জন্য আমি খুব সিগনিফিকেন্টলি বলবো কালকের যে চিফ ইকোনমিক অ্যাডভাইজার যিনি এই আমাদের যখন এই মুখ্য অর্থনৈতিক উপদেষ্টা একটা অদ্ভুত কথা বললেন যে কর্পোরেটদের মানে দে আর সুইমিং অন প্রফিটস, বলছে কর্পোরেটদের প্রফিট বাড়ছে এবং সেই জন্য তাদের এমপ্লয়ীদেরকে স্যালারি বাড়িয়ে দেওয়া উচিত। এবং এটা এই যে মানে চেঞ্জ অফ রেসপন্সিবিলিটি, সরকারের উচিত ছিল যে কর কাঠামোয় মানে পরিবর্তন এনে সাধারণ মানুষের এটা একটা ইন্ডিকেশন। আপনি যদি কালকে বই যখন চিফ ইকোনমিক অ্যাডভাইজার বলছিলেন, ওখানে কিন্তু তিনি স্পেসিফিক্যালি বলেছেন যে কর্পোরেটসরা অনেক মুনাফা করছে এবং সেই অংশটা তারা যাতে এমপ্লয়ীদের উপরে ছেড়ে দেন, এটা কি ইন্ডিকেশন? আমি বলছি এমপ্লয় জেনারেশন সেটা যেটা সরকারের কর্তব্য হওয়া উচিত, সেটা কোথাও কর্পোরেটের ঘাড়ে দায়িত্বটা ঠেলে দিয়ে হ্যাঁ সরকারকে নিজের দায়িত্ব থেকে এড়াতে পারে কিনা। বেশ, আমি এইখানে একবার দেবনারায়ণ সরকারের কাছে আসার আগে আমি আরেকটা টেবিল আপনাদের সামনে রাখি, সেটা হচ্ছে এই সরকার দেখুন বারে বারে বলে থাকে স্বচ্ছ করদাতার সংখ্যা, এবার করদাতার সংখ্যায় বৃদ্ধি কতটা হয়েছে সেটাও আপনাদের সামনে রাখছি। 2013-তে 3.8 কোটি এইটা ছিল করদাতার সংখ্যা যারা ইনকাম ট্যাক্স দেন। 2022-এ সংখ্যাটা বেড়ে 7.51, 23 সালে সেটা 8.18 এবং 24 সালে 9.54। এবার কল্পনা করুন 140 কোটির দেশে করদাতা অর্থাৎ ইনকাম ট্যাক্স দিচ্ছেন মাত্র 9 কোটি, পরিসংখ্যানের দাঁড়াবে 9.5 কোটি, পরিসংখ্যানের শতাংশের বিচারে কত, এটা 7%-এর কাছাকাছি দাঁড়ায়। এই ফাইল করছে তারা ফাইল করছে। এইবারে বিষয়টা আমি বলছি এইখানে স্বচ্ছ করদাতাদের কথা বারে বারে বলা হয় দেবনারায়ণদা, কিন্তু সংখ্যাটা খুব উল্লেখযোগ্য কি? না শোন, এটা হচ্ছে রিটার্ন ফাইল করছে, কিন্তু আসলে কর দিচ্ছে 1.5 কোটির মতো, ও বলে লাভ নেই। কিন্তু আমার যে বক্তব্য, আপনি বলছেন করদাতার সংখ্যা আরো কম। না করদাতার সংখ্যা কম, এটা রিটার্ন ফাইল করছে, যেটা অনির্বাণ বললো। কিন্তু আমি যে কথাটা বলছি তুমি ঠিকই কথা বলেছো, অনির্বাণ যে তিনটের কথা, প্রাইভেট ইনভেস্টমেন্ট, কনজামশন, এক্সপোর্ট কমে গেছে। প্রশ্ন হচ্ছে কি করে বাঁচা যাবে, মূল্যবৃদ্ধিকে কি করে। কিন্তু প্রশ্নটা হচ্ছে দুটো জিনিস দেখো, আজকে বিশেষ করে যেটা আমি বলছিলাম যে এই যে বৃহত্তর একেবারে সুপার রিচ, তাদের কর কোথায়? তারা জিএসটির কন্ট্রিবিউশন তারা দেয় মাত্র 4%। 10% যারা বড় লোক তারা মাত্র 4%, এবং তাদের বিনিয়োগ ক্রমশ কমছে, অথচ তারা রিটার্ন গত 4 বছরে প্রায় 6 লক্ষ কোটি টাকা সুযোগ পেয়েছে, বিনিয়োগ করেনি। সব থেকে যেটা অনির্বাণ বলছিল, প্রশ্ন হচ্ছে তাহলে বাসাটা কি? এই সুপার রিচদের পরে কেন ট্যাক্স প্রশ্ন যাবে? সুপার রিচ
আমি বলছি মধ্যবিত্ত ট্যাক্স কিছুটা কমানো যেতে পারে, সুপার রিচ পরে সম্পদ কর যদি বসানো হয় তাহলে সোশ্যাল কাজে যেমন শিক্ষা, না, স্বাস্থ্য, এবার অনেক কি কিছু। করা এই যে যেতে পারে কেন সেটা করছে না? করবেন এই কিনা যে আজকে বলা- কেন্দ্রীয় অর্থমন্ত্রী, কি সেই বলে? পথে হাঁটবেন কিনা? হ্যাঁ, মানে এই মোদি হচ্ছে ওই আদানি আম্বানির সরকার, তাদের পরে ট্যাক্স বসাবে না কেন? যাদের কোটি উপরে ইনকাম তাদের পরে সুপার রিচ। আসলে যারা ট্যাক্স দিচ্ছে সাধারণ মধ্যবিত্ত বা একটু তার উপরে, তাদের পরে কর কমানো যেখানে সুপার রিচের পরে হাত দেওয়া যাবে না। ওইটা হচ্ছে মোদির প্যাকেট এবং ওর জন্যই আজকে আমাদের ইয়ে বাড়ছে, অর্থনৈতিক সমৃদ্ধি বাড়ছে, কিন্তু তা যাচ্ছে কেন? বেশ। ওই বড় লোকের। আমি নিঃসন্দেহে গরিবেরা পঙ্কজ রায়ের কাছে আরো আসবো গরিব। একটা বিরতি এই থেকে দেশে ফিরে। সত্যি সেটা কথা। হচ্ছে দেবনারায়ণ সরকার স্পষ্ট অভিযোগ করছেন যে একটা দেখবেন একটা নাম নরেন্দ্র মোদী 2014 সালে ক্ষমতায় আসার পর থেকে সেটা জনপ্রিয় হয়ে গেছে, মোদিনমিক্স। এই মোদিনমিক্সটা হচ্ছে শুধুমাত্র সুপার রিচ তাদের স্বার্থ রক্ষা করে, এটা দেবনারায়ণ সরকারের অভিযোগ।